গল্প চতুষ্কোণে তিমির হনন। লেখনীতে মোহনা জাহান। পর্ব ৩। মিসেস নীলা, নূর, মিসেস তানিয়া বসে কথা বলছিলেন। তখনই প্রবেশ করে মিস্টার ইহসান, যে এখন মাত্র অফিস থেকে এসেছে। ক্লান্ত শরীর নিয়ে সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যেয়ে আর চোখে একবার মিসেস নীলার দিকে তাকাল। মিসেস নীলা তাকে দেখেও যেন দেখল না। সে তার কথায় ব্যস্ত। নূর বাবাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, আজকে দিনটা কেমন কাটল বাবা? মিস্টার ইহসান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভালো। তোমার দিন কেমন কাটল? নূর হেসে বলল, ভালো। মিস্টার ইহসান একটু ইতস্তত করে করে বলল, ইন্তেহা কই? নূর একটু ভেবে বলল, আপু তো এখনো ফিরেনি বাবা, সেই সকালে বেরিয়েছে। তাদের কথার মাঝেই মিসেস নীলা চিৎকার করে বলে উঠল, ওই আপদের প্রতি এত দরদ উতলে পড়ছে কেন হঠাৎ? মিস্টার ইহসান স্ত্রীর তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে যেতে নিয়েও আবারও সিঁড়ির মাঝপথেই থমকে দাঁড়ালেন। মিসেস নীলার কথা শুনে তার মুখাবয়বে এক ধরনের অসহায়ত্ব ফুটে উঠল। মিসেস নীলা সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে গলার স্বর আরও এক পর্দা চড়িয়ে বললেন, সকালবেলা আপনার গুণবতী মেয়ে আমার গায়ে হাত তোলার ধৃষ্টতা দেখিয়েছে, সেটা জানেন? আর আপনি ঘরে ফিরেই তার খোঁজ নিচ্ছেন? লজ্জা করে না? মিস্টার ইহসান নিচু স্বরে বললেন, নীলা, শান্ত হও। ইন্তেহা এখনো ফেরেনি কেন? আমি শুধু সেটা জানতে চাইছিলাম। রাত তো কম হলো না। মিসেস তানিয়া মিসেস নীলাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি থামলেন না। মিসেস নীলা গলার স্বর আরও উঁচু করে বলল, আপনার মেয়ে তো আর একা ফেরে না, সাথে ওই দুই ছেলে থাকে। পাড়ার লোক অলরেডি কানাঘুষা শুরু করেছে। আপনার মেয়ে তো আর মেয়ে নেই, ও তো এখন রাস্তার গুন্ডা সেজে ঘোরে। নূর মায়ের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আম্মু, আপু তো ওর বন্ধুদের সাথেই থাকে, ওরা খারাপ না। তুই চুপ করবি নূর, বেয়াদবের দল সব এক হয়েছে। এই বাড়িতে আজ হয় ইন্তেহা থাকবে, নয়তো আমি থাকব। ও ফিরলে আজ গেট খুলবে না কেউ। দেখি সারা রাত রাস্তায় কার সাথে রাত কাটায় ও। মিসেস নীলা মেয়ের দিকে তেড়ে গিয়ে বললেন। ঠিক সেই মুহূর্তেই বাইরে বাইকের বিকট শব্দ শোনা গেল। ইন্তেহা তার বাইকটা বাড়ির সদর দরজার সামনে স্টপেজ থামিয়ে গেট দিয়ে ভেতরে ঢোকার সময় সে দেখল ড্রয়িং রুমে সবাই জড়ো হয়ে বসে আছে। সে জানে ভেতরে কি অপেক্ষা করছে, কিন্তু তার বুক কাঁপে না এইসবে। ইন্তেহা চাবির রিংটা ঘুরাতে ঘুরাতে ভেতরে ঢুকল, যেন কোন মহান কাজটা করে এসেছে। ড্রয়িং রুমে পা রাখতেই দেখল সবাই রণসজ্জায় প্রস্তুত হয়ে আছে। ইন্তেহাকে দেখে সবাই ওর দিকে তাকালো। ইন্তেহা সবার দৃষ্টি উপেক্ষা করে হেলমেটটা সোফার ওপর ছুঁড়ে ফেলে নির্লিপ্ততা গলায় বলল, কফি হবে এক কাপ? মাথাটা খুব ধরেছে। মিসেস নীলা রেগে এগিয়ে এসে ইন্তেহার সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বললেন, কফি? একটু বিষ দেই? তোর তো বিষ খাওয়া উচিত। সারাদিন টোটো করে এখন ঘরে কফি খেতে এসেছিস? আজ থেকে এই বাড়িতে তোর ঢোকা বন্ধ। ইন্তেহা মায়ের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে হেসে বলল, এই বাড়িটা বাবার নামে, আর এই বাড়িতে থাকার অধিকার আমার জন্মগত। আপনার কথায় আমি এই বাড়ি ছাড়ব না। আপনি চাইলে চলে যেতে পারেন। এইসব সাঁওতারা চিহ্ন হুমকি আমাকে দিতে আসবেন না। আপনি আমার তারা চিহ্ন ও বাঁকা করতে পারবেন না। ইন্তেহা। মিস্টার ইহসান এবার ধমক দিয়ে উঠলেন। ইন্তেহা বাবার দিকে ফিরে শান্ত গলায় বলল, বাবা, তুমি তো সব সময় চুপ থাকো, আজকেও থাকো। শুধু নামেই বাবা হতে পেরেছেন। উদ্ধৃতি চিহ্ন। মিসেস নীলা রাগে কাঁপতে কাঁপতে মিস্টার ইহসানের দিকে তাকিয়ে বললেন, হয় এই মেয়েকে রাখবেন নয়তো আমাকে রাখবেন। ইন্তেহা হাই তুলে নিজের ঘরের দিকে এগোতে এগোতে বলল, যাওয়ার সময় গেটটা ভালো করে আটকে যাবেন মিসেস নীলা। আর হ্যাঁ, নূরকে সাথে নিয়ে যান, ও যেন আপনার মতো সংস্কারী হতে পারে। কথাটা বলে ইন্তেহা মিস্টার ইহসানকে পাশ কাটিয়ে চলে গেল। ইন্তেহা নিজের ঘরে ঢুকে দরজাটা সশব্দে আটকে দিল। বাইরে এখনও নীলার চিৎকার আর মিস্টার ইহসানের অনুনয় শোনা যাচ্ছে, কিন্তু ইন্তেহা কান দিল না এগুলোতে। ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল ইন্তেহা। ফ্রেশ হয়ে এসে ইন্তেহা কানে হেডফোন গুঁজে দিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে সে ভাবল, ডাইনিং টেবিলের সেই ভাঙা কাচের মতো তার মনটাও আজ টুকরো টুকরো হয়ে আছে, কিন্তু সেই টুকরোগুলোর ধার এত বেশি যে সে কাউকে তা ছুতে দেয় না। আধার ঠিকই বলেছিল, যোগ্যতা এসি রুমে থাকে না।
শান্তিও হয়তো এই বিশাল অট্টালিকায় নেই। শান্তি আছে ওই চায়ের দোকানের ধোঁয়াশা আর বন্ধুদের অসংলগ্ন আড্ডায়। লাল হয়ে থাকা গালটাতে হাত বুলালো ইন্তেহা। এরপর বিরক্তি নিয়ে বলল, শালি আমার গালটাকে সরকারি গাল পাইছে যখন ইচ্ছে মারে। ড্যাশ ড্যাশ। অন্যদিকে তিমিরও বাড়িতে পৌঁছাল। ভেতরে প্রবেশ করে দেখল তার বাবা বারান্দায় বসে তামাক টানছেন। তিমির কোনো কথা না বলে নিঃশব্দে রান্নাঘরের দিকে যেতে থাকে। তার ভীষণ খিদে পেয়েছে, দুপুরেও ঠিকঠাক খাওয়া হয়নি। যদিও সে বিরিয়ানি খেয়েছে কিন্তু রাতের খাবারও তো খেতে হয় মানুষের। সারাদিনে একবেলা কে থাকতে পারে? তিমির আর চোখে এদিক ওদিক তাকিয়ে রান্নাঘরে থাকা ভাতের হাঁড়িটা ছুতে গেল। ঠিক তখনই কারো কর্কশ কণ্ঠ ভেসে এলো, হাঁড়ি ছুবি না। বাবার কর্কশ কণ্ঠস্বরে তিমির থেমে গেল। সেই নিজের হাতটা সরিয়ে নিল। একটু ইতস্তত করল তিমির। এরপর তিমির ম্লান স্বরে বলল, বাবা, মা কোথায়? একটু ভাত কি আছে? বড় খিদে পেয়েছে। তিমিরের অসহায় কণ্ঠেও বাবার মন বলল না। তার বাবা উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, ভাত? কোন লজ্জায় ভাত চাস তুই? এই সংসারে এক পয়সা দিস তুই? জোয়ান মরদ ঘরে বসে বসে অকারণ অন্ন ধ্বংস করছিস। লজ্জা করে না বুড়ো বাবার ওপর বসে খেতে? তোকে খাবার দেওয়ার চেয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া অনেক ভালো। তিক্ত কথাগুলো শুনে তিমিরের পেটের ভেতর ক্ষুধার জ্বালাটা মুহূর্তেই অপমানে তেতো হয়ে গেল। তার চোখ ভিজে এলো। বাবার কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধছে তার। তিমির ঢোক গিলে নিজেকে সামলে নিল। কিন্তু তার বুক হাহাকার করছে। বেকারত্ব কি এত বড় পাপ? তিমির নিজেকে সামলে শান্ত গলায় বলল, বাবা, আমি তো চেষ্টা করছি। আজকেও ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কেউ সুযোগ না দিলে আমি টাকা পাবো কোথায়? চেষ্টা? তোর চেষ্টার গুষ্টি কিলাই। তোর মতো অকর্মণ্য ছেলেকে জন্ম দেওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। যতক্ষণ না নিজের রোজগারের টাকা হাতে নিয়ে আসবি, এই হাড়ির ভাত তোর জন্য হারাম। তেরে এসে বললেন মিস্টার আন্তাফ। ঠিক সেই সময় তিমিরের মা মিসেস আয়না ঘর থেকে বেরিয়ে এলেন। আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে তিনি তিমিরের দিকে এগোলেন। তার হাতে একটা ছোট স্টিলের থালা, সেখানে অল্প কিছু ভাত আর ডাল মাখা। মিসেস আয়না কাঁপা কাঁপা গলায় বললেন, ওগো, ছেলেটা সারাদিন বাইরে বাইরে ঘোরে, একটু খেতে দাও। ও তো মানুষ, পাথর তো নয়। এমন করো কেন ওর সাথে? মিস্টার আন্তাফ হুঙ্কার দিয়ে উঠলেন, সরো সামনে থেকে। তোমার আশকারাতেই ও আজ এই অপদার্থ হয়েছে। দাও, ওই থালাটা আমাকে দাও। মিসেস আয়না কিছু বুঝে ওঠার আগেই মিস্টার আন্তাফ থালাটা কেড়ে নিয়ে উঠানের কোণে ছুঁড়ে ফেলে দিলেন। ঝনঝন শব্দে থালাটা আছড়ে পড়ল, আর তিমিরের রাতের খাবারটুকু ধুলোয় মিশে গেল। তিমির অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মাটিতে পড়ে থাকা অন্নগুলোর দিকে। তার চোখে এখন আর পানি নেই, আছে শুধু এক অদ্ভুত শূন্যতা। তিমির তাচ্ছিল্য হাসল, যদিও তার বুকটা ফেটে যাচ্ছে। তিমির নিজেকে নিজেই প্রশ্ন করল, আমি এতটা নীচ? আমাকে খাবার দেওয়ার থেকে খাবারগুলো ফেলে দেওয়া ভালো মনে হলো? বেকারত্বের কাছে মনুষ্যত্ব হেরে গেল? তিমিরের মন থেকে কোনো উত্তর এলো না। তিমির দীর্ঘ এক শ্বাস ফেলল। তার বুক কেঁপে উঠছে। তিমির আর কথা বলল না। ধীর পায়ে মিসেস আয়নার কাছে গিয়ে দাঁড়াল। মিসেস আয়নার মাথায় হাত রেখে মৃদুস্বরে বলল, মা, তুমি কেঁদো না। আমার খিদে নেই। আসলে আধার আর ইন্তেহার সাথে আজ অনেক কিছু খেয়েছি তো, তাই পেট ভরা। শুধু তোমার হাতের একটু পানি খাবো। মিসেস আয়না ডুকরে কেঁদে উঠলেন। তিমির এক ঢোক পানি খেয়ে আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। সে জানে, এই বাড়িতে তার কোনো অধিকার নেই। সে বাড়ির বাইরে বেরিয়ে এসে বড় রাস্তার মোড়ে গিয়ে বসল। রাত 12টা বাজে। চারপাশ নিস্তব্ধ এখন। পকেট থেকে ফোনটা বের করল তিমির। স্ক্রিনে আধার আর ইন্তেহার সাথে তোলা সেই একটি ছবি ভাসছে। ছবিতে ওরা কত হাসছে। তিমির বিড়বিড় করে বলল, যোগ্যতা নেই বলে সমাজ তাড়িয়ে দেয়, আর টাকা নেই বলে পরিবার। আমরা যাব কোথায় রে? হঠাৎ তার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। আধারের মেসেজ এলো, কিরে হিমু, ভাত খেয়েছিস নাকি বাবার লাঠি খেয়ে পেট ভরিয়েছিস? তিমির কিছু টাইপ করতে গিয়েও থেমে গেল। সে চায় না এই মুহূর্তে তার বিষণ্ণতা বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়ুক। সে শুধু লিখল, সব ঠিক আছে রে, ঘুমা এখন। তিমির আকাশের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ। এরপর উঠে আবারও ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াল। এই শীতে বাহিরে থাকা সম্ভব না।
শত অপমান সহ্য করেও মাটি আঁকড়ে পড়ে থাকা ছাড়া কোনো উপায় নেই তার। ড্যাশ ড্যাশ আধারও বাসায় প্রবেশ করল। প্রবেশ করে দেখল তার বাবা আর সৎমা ডাইনিং টেবিলে বসে কফি খাচ্ছে। আধারকে দেখেই তার সৎমা মুখে একটা কৃত্রিম বিরক্তির ছাপ এনে তার বাবার দিকে তাকালেন। দেখুন আপনার ছেলের কাণ্ড, রাত 12টা বাজে, অথচ কোনো পাত্তা নেই। পাড়ার বখাটেদের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি তো মা হিসেবে শাসন করতে পারি না, করলেই দোষ। কথাটা বলে সৎমা মিসেস জান্নাত মায়াকান্না জুড়ে দিলেন। আধার বিরক্তিতে নাক মুখ কুঁচকাল। আবারও শুরু হয়েছে এর নাটক। আধারের বাবা মিস্টার জামান রাগে টেবিল চাপড়ে বললেন, আধার, তোর কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? কেন আসিস এই বাড়িতে? যেখানে যাস সেখানেই থাকলেই তো পারিস। আধার হাসল তার বাবার কথায়। তার মুখে ফুটে উঠল বিদ্রুপাত্মক হাসি। সে মিস্টার জামানের দিকে তাকিয়ে বলল, ড্যাড, আপনার এই প্রাসাদে তো আমার জায়গা আগে থেকেই নেই। আমি তো শুধু একটা আসবাবপত্র মাত্র। আর আপনার এই দ্বিতীয় স্ত্রী তো স্ক্রিপ্ট খুব ভালো লেখেন, উনাকে অস্কার দেওয়া উচিত। মুখ সামলে কথা বল। মিস্টার জামান গ্লাসটা আধারের পায়ের কাছে ছুঁড়ে মেরে বলল। কাচটা ভেঙে চুরমার হয়ে গেল নিমেষে। ভাঙ্গা কাচের টুকরোগুলোর দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল আধার। এরপর আধার শান্ত গলায় বলল, কাচ ভাঙার আওয়াজটা আমার বড্ড চেনা, ডিড। প্রতিদিন আমার ভেতরটাও এভাবেই ভাঙে। চিন্তা করবেন না, কাল আবার নতুন একটা ড্রামা শুরু করবেন। আমি আপাতত আমার ঘরে যাচ্ছি। কথাটা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আধার নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে গিয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। ঘরের সব আলো নিভিয়ে দিয়ে সে অন্ধকারের সাথে মিশে যেতে চাইল। তার নাম আধার, আর এই আধারই যেন তার একমাত্র আপনজন। একই শহরের 3 প্রান্তে 3 জন মানুষ। কারো ঘরে প্রাচুর্য, কারো ঘরে অভাব, কারো ঘরে আভিজাত্য। কিন্তু প্রত্যেকের ভাগ্য এক সুতোয় গাঁথা। অনাদর আর অবহেলার বিষে নীল হয়ে যাওয়া শৈশব। তারা জানে, কয়েক ঘন্টা পর আবার সূর্য উঠবে, আর তারা সেই চায়ের দোকানে মিলিত হয়ে আবারও একটু খুশি খুঁজে নিবে। ড্যাশ ড্যাশ পরদিন সকালটা শুরু হলো অন্য এক আবহে। ড্রয়িং রুমে ফুলের তোড়া সাজানো হচ্ছে, রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার সুঘ্রাণ। যেন আজ বড় কোনো আয়োজন চলছে বাড়িতে। নূর আজ ভীষণ ব্যস্ত। সেই নিজের হাতে পোলাও আর রোস্ট রাঁধছে। তার চোখে মুখে এক ধরনের লাজুক আনন্দ খেলে যাচ্ছে। কারণ আজ ভিরান বিদেশ থেকে ফিরছে। ভিরানকে নূর মনে মনে ভীষণ পছন্দ করে, আর এই কথা বাড়ির সবাই জানে। নূর ঘেমে একাকার। ফর্সা গালের সাথে সামনের চুলগুলো লেপ্টে তাকে আরও আকর্ষণীয় করে তুলছে দাড়ি। মেয়েটা তবুও কাজ করে যাচ্ছে। ইন্তেহা তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই দেখল নূর তড়িঘড়ি করে একটা বাটি নিয়ে ডাইনিং টেবিলের দিকে যাচ্ছে। নূরকে আজ অনেকদিন পর হাসি খুশি দেখাচ্ছে ইন্তেহা এটা খেয়াল করল। নূরের কাজ দেখে ইন্তেহা রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়াল। কিন্তু নূরের এই আদিক্ষেতা তার সহ্য হল না। নূর ইন্তেহাকে দেখে উৎফুল্ল গলায় বলল, আপু, দেখ তো রান্নাটা ঠিক আছে কি না। ভিরান ভাইয়া কিন্তু ঝাল একদম খেতে পারে না, তাই আমি কাঁচামরিচ কম দিয়েছি। ইন্তেহা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোর ভিরান ভাইয়া ঝাল খেতে পারে না বলে কি এখন গোটা বাড়ির মানুষ মিষ্টি ঝোল খাবে? আর এই যে এত আয়োজন করছিস, ভিরান তোকে একবার ফোন করে বলেছে যে ও আসছে? নূরের একটু মন খারাপ হলো ইন্তেহার কথায়। তবে সে নিজেকে সামলে নিয়ে বলল, ভাইয়া তো কাল রাতে বড় আম্মুকে ফোন করেছিল। তখনই পেছনে থেকে মিসেস নীলা এসে নূরের মাথায় হাত রাখলেন। ইন্তেহার দিকে একটি আর চোখে তাকিয়ে বললেন, নূর মা, তুই তোর কাজ কর। ওসব লক্ষ্মীছাড়া মেয়েদের কথায় কান দিস না। যার কপালে অনাদর লেখা, সে তো অন্যের সুখ সইতে পারবেই না। ইন্তেহা বিড়বিড় করে বলল, তারা চিহ্ন ভাঙ্গা সুখ আমার। বলে বেরিয়ে এল ইন্তেহা। ইন্তেহা আর দাঁড়াল না। এই বাড়িতে সকাল সকাল বাতাস বিষাক্ত হতে শুরু করেছে। সে ব্যাগটা কাঁধে নিয়ে গটগট করে বেরিয়ে এল। গ্যারেজ থেকে বাইকটা বের করার সময় মিস্টার ইহসানের সাথে দেখা হলো। তিনি বাগানে পায়চারি করছিলেন। ইন্তেহাকে দেখে তিনি পকেট থেকে কিছু টাকা বের করে এগিয়ে দিয়ে বললেন, ইন্তেহা, এটা রাখো, সারাদিন বাইরে থাকবি, কাজে লাগবে। মিস্টার ইহসানের কথা শুনে ইন্তেহা এক মুহূর্ত থমকে দাঁড়াল।
মিস্টার ইহসানের হাতের টাকার দিকে তাকিয়ে ইন্তেহার ঠোঁটের কোণে বিদ্রুপাত্মক হাসি ফুটে উঠল। ইন্তেহা হাসল নিজের বাবার উপর। ইন্তেহা হাত বাড়িয়ে টাকাটা নিল না, বরং বাইকের হ্যান্ডেলটা শক্ত করে ধরে মিস্টার ইহসানের চোখের দিকে তাকিয়ে বলল, নিজের মেরুদণ্ডটা যেখানে বন্ধক রেখেছেন, এই টাকাগুলোও সেখানেই জমা দিন মিস্টার ইহসান। আপনার এই করুণার দান আমি নিতে চাই না। যতিদন না ওই মহিলাকে ছেড়ে আমার জন্য রুখে দাঁড়াতে পারবেন, ওই দিন আপনার থেকে আমি টাকা নিব। কথাটা বলে ইন্তেহা চলে যেতে নিলে পেছনে থেকে মিস্টার ইহসান গম্ভীর কণ্ঠে বলল, আই এম ইউর ফাদার ইন্তেহা, ভালো মতো কথা বলো। এরপর একটু থেমে ঠান্ডা কণ্ঠে বলল, যেদিন কারো মুখের হাসি তোর নিঃশ্বাস নেওয়ার কারণ হবি, সেদিন বুঝবি আমি কেন এইসব সহ্য করি। জীবনের কিছু ভুল কখনো শুধরানো যায় না। তোর মধ্যে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি ইন্তেহা। আমার মতো সেই জেদ, বেপরোয়া ভাব, রাগ, ঔদ্ধত্য সব। তোর ভাগ্যটা যাতে আমার মতো না হয়। উদ্ধৃতি চিহ্ন। ইন্তেহা পেছনে ফিরে তাচ্ছিল্য হেসে বলল, আপনার থেকেও আমার ভাগ্য খারাপ। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলেই সে স্টার্ট দিল বাইকে। মিস্টার ইহসান পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তিনি জানেন, এই বাড়িতে ইন্তেহা যে আগুনের মতো জ্বলছে, তার জ্বালানি জুগিয়েছেন তিনি নিজেই। এই ইন্তেহাকে তিনিই তৈরি করেছেন, আর এর জন্য তার কোনো আফসোস নেই। তিনি ইন্তেহার মধ্যে নিজেকে দেখতে পান। ইন্তেহাই তার প্রতিচ্ছবি। যেই ইহসানকে সে এখন নিজের মধ্যে খুঁজে পান না, সেটা ইন্তেহার মধ্যে দেখতে পান। এটাই তার গর্ব। মিস্টার ইহসান বাঁকা হেসে বলল, তুমি হাজার চেয়েও আমার অস্তিত্ব মুছে ফেলতে পারোনি নীলাম্বরী, আর সামনেও পারবে। ইন্তেহা ইজ মাই শ্যাডো। ড্যাশ ড্যাশ। বিমানবন্দরের ভিড় ঠেলে সুঠাম দেহের যুবকটি বেরিয়ে এল। তার গায়ের সাদা শার্টের হাতা গুটানো, চোখে কালো সানগ্লাস। যুবকটির চোখের সোনালি আভা সূর্যের আলোয় আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে। তার চোয়ালের রেখাগুলো আগের চেয়েও শক্ত হয়েছে। পেশিবহুল হাতের শিরাগুলো ফুলে আছে। ঠোঁটের কোণে গাম্ভীর্যতা। ফর্সা মুখটি সামান্য লাল হয়ে আছে সূর্যের কিরণ এসে পড়ায়। যুবকটির যখন হেঁটে চলে যাচ্ছিল, তখন পেছনে থেকে আরেকজন যুবকের চিৎকার ভেসে এলো, ক্রেইগ, স্টপ ব্রো। পেছনের যুবকটির কণ্ঠস্বর শুনেও ভিরান দাঁড়াল না। সে হাঁটতে হাঁটতেই গম্ভীর কণ্ঠে বলল, ভিরান, ক্রেইগ ডাজন্ট স্টপ ফর নান। অলিভ। অলিভ অসহায় কণ্ঠে বলল, আই ডোন্ট নো দ্য রোডস হিয়ার। আই মাইট গেট লস্ট ইন দিস ক্রাউড। আমি এখানের রাস্তা চিনি না। এত মানুষের ভিড়ে হারিয়ে যাব তো। ভিরান কোনো কথাই শুনল না। সে হাঁটতে থাকল। ড্যাশ ড্যাশ। চায়ের দোকানে তিমির আর আধার ইন্তেহার জন্য অপেক্ষা করছিল। তিমির টিউশনি পড়িয়ে এসেছে আর আধার আড্ডা দিয়ে ভার্সিটিতে যাবে আজ। তখনই ইন্তেহা এসে পৌঁছায়। ইন্তেহা বাইক থামিয়ে গটগট করে ভেতরে ঢুকে এসেই ধপাস করে একটা বেঞ্চে বসে পড়ে, যেন কোনো রণক্ষেত্র থেকে ফিরল। ইন্তেহার অবস্থা দেখে আধার অবাক হয়ে বলল, কিরে, সকাল সকাল তোকে দেখে মনে হচ্ছে তুই কাউকে খুন করে এসেছিস। বাড়িতে কি আবার কুরুক্ষেত্র হলো নাকি? ইন্তেহা করা লিকারের চায়ের অর্ডার দিয়ে বলল, শালা, ঘরে গেলেই মনে হয় নরকের গেট দিয়ে ঢুকেছি। নূর তো দেখি আজ ভিরান নাকে যেন আসছে, তার জন্য কাসুন্দি মাখছে। আমার পিত্তি জলে যাচ্ছে ওদের সাঁওতারা চিহ্ন তারা চিহ্ন মার্কা আদিক্ষেতা দেখে। তিমির গম্ভীরভাবে বলল, ভিরান, এটাকে, যার জন্য এত উৎসব? ইন্তেহা চায়ের কাপে চুমুক দিয়ে তেরছা নজরে বলল, উৎসব না বা তারা চিহ্ন। যেই মাদার তারা চিহ্ন আসার কথা শুনেই বাড়িতে আমার খাওয়া হারাম হয়ে গেছে। ওই সম্বন্ধীর চ্যাংরা আসলে না জানি আমাকে বাড়ি থেকেই বের করে দেয় কিনা। তোরা রেডি থাকিস, শালি যদি তাড়িয়ে দেয় তবে তোদের ঘাড়েই চাপব। ইন্তেহার কথায় আধার হো হো করে হেসে উঠে বলল, আয় মামা, আমার ঘরে একটা সোফা খালি আছে। তুই থাকলে অন্তত বাবার কানের পর্দাটা তুই ফাটাতে পারবি, আমাকে আর খাটতে হবে না। ইন্তেহা, তিমির আর আধার তিনজনই একসাথে হেসে উঠল দাঁড়ি। তখনই একজন রমণী এসে দুই কোমরে হাত দিয়ে ওদের তিনজনের সামনে দাঁড়ালো দাঁড়ি। রমণীর রূপ যেন শরতের এক মেঘমুক্ত বিকেলের মতো স্নিগ্ধ, যেখানে উজ্জ্বল শ্যামলা বর্ণের মাঝে এক মায়াবী আভিজাত্য মিশে আছে। তার হরিণীর মতো টানা কাজল কালো চোখ দুটোয় এক ধরনের ব্যাকুলতা আর গভীর মমতা খেলা করছে, যা যে কোনো কঠোর মানুষকেও থমকে দিতে বাধ্য।
কোমর পর্যন্ত অবাধ্য এক ঢাল ঘন কালো রেশমি চুল তার পিঠের ওপর ছড়িয়ে আছে। তাকে কোনো নিপুণ শিল্পীর আঁকা সতেজ তৈলচিত্রের মতো মনে হচ্ছে। সাধারণ সুতির কামিজেই তার সহজাত লাবণ্য ফুটে উঠেছে। রমণীটির এই স্নিগ্ধ ও সতেজ সৌন্দর্য যে কাউকে বিমোহিত করবে। শ্যামলা রমণীকে দেখে ওদের তিনজনের হাসা বন্ধ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখে তিমির মাথা নিচু করে নিল। ইন্তেহা আর আধার একে অপরের দিকে তাকালো। আভা ইন্তেহা আর আধারের দিকে তাকিয়ে রেগে বলল, পারেন তো শুধু সারাদিন বসে হা হা হি হি করতে। আপনাদের বন্ধুকে যে 2 দিন ধরে কল করছি, সেই খেয়াল আছে তার? তিমির মাথা তুলে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা শ্যামাঙ্গিনীর দিকে। তারা তিনজনই বুঝতে পারল আভা কথাগুলো তিমিরকে বলছে। আভা তিমিরের সামনে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তার চোখের কোণে রাগের চেয়েও বেশি আছে ভয়ের ছাপ। 2 দিন তিমিরের কোনো খবর না পেয়ে সে কতটা দুশ্চিন্তায় কাটিয়েছে তা কেবল সেই জানে। তিমিরকে শান্ত থাকতে দেখে আভার গলার স্বর এবার কিছুটা নরম হয়ে এল। তাতে মিশে রইল একরাশ অভিযোগ। আভা এগিয়ে গিয়ে তিমিরের হাতটা শক্ত করে ধরে নিচু গলায় বলল, তিমির ভাই, আপনি এত বেপরোয়া কেন? তিমির আভার ব্যাকুল চোখের দিকে তাকিয়ে ম্লান হাসল। আভার এই অকৃত্রিম ভালোবাসা তার জীবনের অন্যতম এক অবলম্বন। এই মেয়েটা তাকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু তিমিরের কাছে এই ভালোবাসা অর্থহীন। তিমির খুব ধীরে আভার হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখানে কি করছো আভা? আভা তিমিরের গাম্ভীর্য দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। হাতের বাঁধন আলগা হলেও তার চোখের দৃষ্টিতে অভিমান বিন্দুমাত্র কমল না। সে তিমিরের চোখে চোখ রেখে কাঁপা কাঁপা গলায় বলল, কি করছি মানে? আপনার কোনো খোঁজ নেই, ফোন ধরছেন না। আমি কি ঘরে বসে হাত গুটিয়ে বসে থাকব? আপনি কি একবারও ভেবেছেন তিমির ভাই, আপনার ফোনটা বন্ধ পেলে আমার দিনটা কিভাবে কাটে? তিমির কোনো উত্তর দিল না। সে জানে আভার ভালোবাসায় কোনো খাদ নেই। কিন্তু তার মতো একজন ছন্নছাড়া মানুষের জীবনে আভার মতো স্নিগ্ধ মেয়ের কোনো জায়গা হওয়া উচিত নয়। সে চায়ের কাপটা হাতে নিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, আমি ঠিক আছি আভা, তুমি এখন বাড়ি যাও। এভাবে রাস্তার দোকানে দাঁড়িয়ে থাকা তোমার সাজে না। তিমিরের এই নিষ্পৃহ আচরণ আভার বুকে তীরের মতো বিঁধল। সে দাঁতে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করল। পাশে দাঁড়িয়ে থাকা আধার এতক্ষণ চুপ থাকলেও এবার আর নিজেকে সামলাতে পারল না। সে তিমিরের দিকে তাকিয়ে তপ্ত গলায় বলল, ভাই, তুই নিজের জীবনটা মরুভূমি বানিয়ে রাখছিস বলে অন্যের ভালোবাসাটাকেও বালির নিচে চাপা দিস না। মেয়েটা তোকে কতটা চায় সেটা তো আমরা জানি। তিমির আধারের দিকে এক পলক তাকিয়ে তচ্ছিল্যের হাসি হাসল। এরপর আভার দিকে ফিরে বলল, আমার এই তিমিরে প্রবেশের স্পর্ধা করো না, শ্যামাঙ্গিনী। তুমি অতলে তলিয়ে যাবে। এখানে বিষাদের গাঢ় কুয়াশায় আলোর শেষ ঠিকানাটুকুও চিরতরে মুছে গেছে। ফিরে যাও তোমার চেনা ভোরের দিকে, নহালে এই হাহাকার তোমাকে গ্রাস করে নেবে। কথাটা বলে তিমির এক মুহূর্ত সেখানে দাঁড়াল না, চলে গেল। আধার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ইন্তেহা শুধু সবকিছু দেখল, কোনো প্রতিক্রিয়া করল না। সে এক পলক আভার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, এই বা তারা চিহ্ন ভালোবাসার জন্য এত চোখের পানি খরচ করিস না। কথাটা বলে ইন্তেহা বাইকের চাবি আঙ্গুলের ডগায় ঘুরাতে ঘুরাতে চলে গেল। আভা স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। তিমিরের এই কথাগুলো তার কাছে নতুন নয়। প্রতিবার এটা তাকে নতুন করে ক্ষতবিক্ষত করে। আভার চোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকল। আভা চোখে পানি নিয়ে হেসে বলল, অপূর্ণতা আছে জন্যই আমরা পূর্ণতার খোঁজ করি, অপ্রাপ্তির কারণেই প্রাপ্তির প্রহর গুনি। আপনার সকল অপূর্ণতা একদিন আমি পূরণ করব, তিমির ভাই। ক্যাপশনটা আমার একজন নিয়মিত পাঠিকা কমেন্ট বক্সে বলেছিল। আমার অনেক ভালো লেগেছে, তাই অ্যাড করে দিলাম। ক্রেডিট নিবেদিতা নোহা। ড্যাশ ড্যাশ। ইন্তেহা বাইক নিয়ে শহরের মূল রাস্তায় বেরিয়ে পড়ল। তার মাথার ভেতর এখনও বাবার সেই কথাগুলো বাজছে, জীবনের কিছু ভুল কখনো শুধরানো যায় না। ইন্তেহা আপনমনেই হাসল। তার জীবনে ভুল ছাড়া আর আছেই বাকি। সকালের নূরের হাসি মুখটা নিজের চোখের সামনে ভেসে উঠতেই ইন্তেহার চোখ জ্বলজ্বল করে উঠল। প্রতিহিংসার আগুন তার মধ্যে নতুন করে শুরু হলো। তার মনের ভেতর জ্বলতে থাকা রাগ সে বাইকের এক্সিলারেটরে ঢেলে দিচ্ছে। সে বাইকের স্পিড অনেক বাড়িয়ে দিল।
ঠিক তখনই শহরের ব্যস্ত মোড় পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি মোড় নিল। ইন্তেহা খেয়ালই করেনি তার বাম পাশ থেকে গাড়িটি এত দ্রুত আসবে। ইন্তেহা তার বাইকের স্পিড চেয়েও কমাতে পারল না, কিন্তু পাশ কাটিয়ে নিল, যার ফলে বাইকটা এক ঝটকায় সরে গেল রাস্তার পাশে। চাকা ঘোষটানোর বিকট শব্দে রাস্তা কেঁপে উঠল। বাইকটা কোনোমতে নিয়ন্ত্রণ করলেও গাড়ির সাথে সংঘর্ষ হতে হতে অল্পের জন্য বেঁচে গেল। কিন্তু বাইক নিয়ে পড়ে গেল ইন্তেহা। ব্যথা পেল ভীষণ। গাড়ির ড্রাইভার সশব্দে ব্রেক কষল। গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন এক দীর্ঘকায় যুবক। পরনে দামি স্যুট, চোখে হিমশীতল গাম্ভীর্য। ভিরান বিরক্তি নিয়ে তাকালো ইন্তেহার দিকে। দীর্ঘ সময় পর দেশে ফিরে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে এমন এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে ভিরানের মেজাজ বিগড়ে গেল। রাগে তার চোয়াল শক্ত হয়ে এলো। ইন্তেহা কোনোমতে উঠে দাঁড়িয়ে নিজের শরীরের ধুলো ঝাড়তে ঝাড়তে চিৎকার করে বলে উঠল, বাইন তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। চোখ কি পকেটে রেখে গাড়ি চালাস? রাস্তার রাজা মনে করিস নিজেকে? মরতে চাইলে একলা মর। আমার বাইকের 12টা বাজানোর শখ হলো কেন? এমনিতেই অনেক কষ্টে বাইকটা পেয়েছি, তোরা এটারও বা তারা চিহ্ন ছিঁড়তে আইসা পড়ছস। ইন্তেহার বখাটেদের মতো কথা বলার ভঙ্গি আর মুখের ভাষা শুনে ভিরানের সোনালি চোখের মণিতে বিস্ময় আর রাগ একসাথে খেলে গেল। সে অভ্যস্ত নয় কারো কাছ থেকে এমন ভাষা শুনতে, বিশেষ করে কোনো তরুণীরা মুখে। ইন্তেহার কথা শুনে ভিরান গম্ভীর স্বরে বলল, ইট অল ইউর ফল্ট। অত্যন্ত বিপজ্জনকভাবে তুমি বাইক চালাচ্ছিলে, ক্ষমা চাওয়ার বদলে তর্ক করছো? ইন্তেহা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ক্ষমা? ইন্তেহা ইসান কারো কাছে মাথা নত করে না। আর আপনার ওই টিনের বাক্সের মতো গাড়িটা যদি আমার গায়ে লাগত, তবে আজ এই রাস্তাতেই আপনাকে পুঁতে ফেলতাম। বড় বড় কথা বলতে আসছেন কেন? জান তো, কয়েকটা ইংলিশ বলে নিজেকে ইংরেজ ভাবেন? অবশ্য লাগছে ওই সাদা মুলা ইংরেজগুলোর মতোই। ছ্যাঃ, ছেলে মানুষ এত সাদা হয়? ওয়াক থু। ইন্তেহার এই চরম অসভ্যতা আর মুখের কটু ভাষা ভিরানের সহ্যের সীমা ছাড়িয়ে গেল। তাকে অপমান করছে এই মেয়ে। এই ভিরান ক্রেইভের জন্য কত মেয়ে মরিয়া, আর এই মেয়ে ওয়াক থু বলছে। রাগে ভিরানের চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করল। কপালের আর হাতের শিরাগুলো ফুলে উঠল। দাঁতে দাঁত পিষল ভিরান। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। মেয়েটা তার ইগো হার্ট করছে। তার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল। ভিরান এক মুহূর্ত সময় নিল না। বলিষ্ঠ হাত দ্বারা সজোরে এক চপেটাঘাত করল ইন্তেহার গালে। এত জোরে থাপ্পড় খেয়ে ইন্তেহার মাথাটা এক পাশে ঘুরে গেল। তার মাথা ঘুরতে লাগল, ঠোঁটের কোণ ফেটে রক্ত বের হল। মাথাটা ঝিমঝিম করে উঠল মুহূর্তেই। মনে হলো এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাবে সে। এর আগে ইন্তেহাকে এরকম থাপ্পড় কেউ মারেনি। এত শক্ত থাপ্পড় খেয়ে ইন্তেহার অজ্ঞান হওয়ার অবস্থা, কিন্তু ইন্তেহা নিজেকে সামলে নিল। পুরো রাস্তা যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সবাই এসে দাঁড়ালো একজোট হয়ে। আর গাড়ির ভেতরে থাকা অলিভ সবকিছু ভিডিও করতে লাগল। তার কাছে এগুলো মজার লাগছে। ভিরান ইন্তেহার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মেয়ে মানুষের মুখে এত নোংরা কথা শোভা পায় না। তোমার বাবা মা কি তোমাকে ন্যূনতম কোনো সংস্কার শেখায়নি? রাস্তার বখাটেদের মতো আচরণ করছো, সেই মন ইউ। ইন্তেহা গালটা হাত দিয়ে চেপে ধরে সোজা হয়ে দাঁড়াল। তার চোখে জল নেই, আছে দাউদাউ করে জ্বলা আগুন। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে ভিরানের দিকে তাকিয়ে থাকল। কিছুক্ষণ আগে যে ইন্তেহা গালি দিচ্ছিল, সে এখন সম্পূর্ণ নিশ্চুপ। কিন্তু তার এই নীরবতা ঝড়ের আগের স্তব্ধতার মতো ভয়ঙ্কর। ইন্তেহা থাপ্পড় খেয়ে কয়েক সেকেন্ড পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার কান ঝা ঝা করছে। গালের ওপর ভিরানের 5 আঙুলের ছাপ রক্তবর্ণ হয়ে ফুটে উঠেছে। কিন্তু তার চোখে পানি নেই, আছে এক উন্মত্ত জিঘাংসা। ভিরান যখন ঘৃণাভরে তার দিকে তাকিয়ে নিজের গাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখনই ইন্তেহার নজর পড়ল রাস্তার পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত লোহার রডের দিকে।